প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমার অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের জন্য অ্যানিমাল ডাইভার্সিটি 1 কোর্সটি থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বেছে নিয়েছি। টপিকটি হচ্ছে মরফোলজি অফ ব্যালানোগ্লোসাস। তো ব্যালানোগ্লোসাসের মরফোলজিটা একটু জটিল প্রকৃতির, তাই আমি প্রথমে এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক অঙ্গসংস্থান আগে পড়াবো। এর পরবর্তী ক্লাসে আমরা ইন্টারনাল মরফোলজি বা অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানব। আলোচনায় আছে আমি খালেদা নাসরিন, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। ব্যালানোগ্লোসাস এটি হেমিকর্ডাটা পর্বের একটি প্রাণী। হেমিকর্ডাটা, হেমি শব্দের অর্থ হলো হাফ বা অর্ধেক, তাহলে একে অর্ধেক কর্ডেট বলা যায়। আসলে এটি অর্ধেক কর্ডেট নয়, এটি নন কর্ডেট। বিজ্ঞানীরা প্রথমত এর বাক্যাল ডাইভার্টিকুলাম দেখতে পেয়ে একে নটোকর্ড ভেবেছিল, তাই একে কর্ডাটা স্থান দিয়েছিল। পরবর্তীতে বিজ্ঞানী হাইমেন এটিকে স্বতন্ত্র একটি পর্ব অর্থাৎ হেমিকর্ডাটা এর অন্তর্গত করেন এবং যা একটি মাইনর ফাইলা বা ছোট একটি ফাইলাম নামে পরিচিত, এবং তা নন কর্ডেটের স্থলাভিষিক্ত করেন। তাহলে কর্ডাটা অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনটি বেসিক বৈশিষ্ট্য দরকার। আমরা জানি নটোকর্ড, ফেরেঞ্জিয়াল গিল স্লিট, তারপর হলোটিউবুলার, ডর্সাল হলোটিউবুলার, নার্ভ কর্ড, এগুলো থাকা প্রয়োজন। শুধুমাত্র ফুলকা উপস্থিত এর মধ্যে ফেরেঞ্জিয়াল গিল স্লিট ছাড়া বাকি দুইটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকার কারণে একে নন কর্ডেট ফাইলামের অন্তর্ভুক্ত করা হয়। তো এটি অ্যান্টেরোসিলোমেট একটি প্রাণী, একটি উন্নত নন কর্ডেট একটি প্রাণী। তাহলে হেমিকর্ডাটার অন্তর্গত ব্যালানোগ্লোসাস সম্পর্কে জানবো। ব্যালানোগ্লোসাস বা হেমিকর্ডাটা থেকে দুইটি কোশ্চেন তোমাদের আছে। একটা হচ্ছে ব্যালানোগ্লোসাসের মরফোলজি বা অঙ্গসংস্থান, আরেকটি হচ্ছে ব্যালানোগ্লোসাস তথা হেমিকর্ডাটা এর অ্যাফিনিটি বা সম্বন্ধ পরতা। আমি ধারাবাহিকভাবে তোমাদের এখানে 3টে ক্লাস দিব, আজকে হলো ফার্স্ট ক্লাস। চলো আমরা জেনে নিই ব্যালানোগ্লোসাস নামক প্রাণীটির এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক অঙ্গসংস্থান সম্পর্কে। এর সাধারণ নাম টংওয়ার্ম বা জিহ্বার মতো দেখে, সামনের অংশটা জিহ্বার মতো প্রবর্তিত দেখে একে টংওয়ার্ম বলা হয়। আর এটি সামুদ্রিক একটি প্রাণী। সমুদ্রের যেখানে জোয়ার ভাটা হয় ওই এরিয়াতে, ওই বালুকাময় অঞ্চলে এটি বসবাস করে, গর্তে থাকতে পছন্দ করে। আর বিজ্ঞানী হাইমেন একে 1957 সালে একটি পৃথক ফাইলাম হেমিকর্ডাটা এর অন্তর্গত করেন। ব্যালানোগ্লোসাস দেহটা দেখো একটু অনেকটা ক্যাচে সদৃশ, 3টি সুস্পষ্ট অঞ্চল নিয়ে গঠিত। প্রথম অংশটিকে বলা হয় প্রবোসিস। প্রবোসিস অংশটি অনেকটা ডিম্বাকার, সামনের দিকে একটু প্রবর্ধিত। এটি পেশিবহুল এবং সংকোচন প্রসারণক্ষম অংশ। এটি সংকুচিত করে রাখতে আবার প্রসারিতও করতে পারে। একটি ছিদ্রের মাধ্যমে একটি যে দেহে, আমি বললাম অ্যান্টেরোসিলোমাস প্রাণী, তাহলে অ্যান্টেরোসিলোমের সাথে যোগাযোগ করতে পারে। তো প্রবোসিসের পরে রয়েছে কলার অংশ। কলারটি সুস্পষ্ট এবং দেখো কলারটি অনেকটা ব্যালনাকার এবং চওড়া অংশ। এরপরে রয়েছে এর ট্রাঙ্ক বা দেহকাণ্ড। দেহকাণ্ডটা একটি লম্বা অংশ এবং এটি আবার 3টি অঞ্চল নিয়ে গঠিত। সেই অঞ্চল 3টি, এই যে প্রথম অংশটিকে বলা হয় ব্র্যাঙ্কিও জেনিটাল রিজন। ব্র্যাঙ্কিও মানে এখানে ফুলকাও রয়েছে, জেনিটাল বা প্রজনন অঙ্গ রয়েছে, এই জন্য এই ধরনের নাম। তারপরে অংশটা যকৃৎ অংশ, হ্যাপাটিক সিকা আমরা দেখতে পাচ্ছি বাইরে। তারপরে রয়েছে এর সর্বশেষ অংশ পোস্ট হ্যাপাটিক অঞ্চল বা টেইল অঞ্চল বা ল্যাজ অঞ্চলও বলা হয়। তাহলে আমরা বিস্তারিত গঠন সম্পর্কে একটু জেনে নিই। প্রবোসিস দেহের অগ্রভাগে অবস্থিত পেশিবহুল সংকোচন প্রসারণক্ষম জিহ্বার ন্যায় অংশ। এটি একটি রন্ধ্রের মাধ্যমে সিলোমের সাথে অর্থাৎ সিলোম তথা বহিঃপরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করে। আবার রয়েছে কলার। এরপরে রয়েছে কলার। প্রবোসিসটি কলারের সাথে যুক্ত থাকে একটি বৃন্তের মাধ্যমে বা গ্রীবার মাধ্যমে। এরপরে রয়েছে কলার, দেহের সুস্পষ্ট মোটা এবং গোলাকার অংশ। কলার এবং প্রবোসিসের সংযোগস্থলের অঙ্কীয় দিকে মুখছিদ্র থাকে।
কলারের অঙ্কীয় অংশ প্রোবোসিসের বৃন্তের সাথে যুক্ত হয়ে একটি ফানেল আকৃতির উপবৃদ্ধি সৃষ্টি করে তাকে কলারেট বলা হয়। তাহলে কলার অংশের বৈশিষ্ট্য আছে, এখানে অঙ্কীয় দিকে মুখছিদ্র আছে এবং কলারেট অংশটি রয়েছে। ট্রাঙ্ক বা দেহকাণ্ড, দেহের সর্বাপেক্ষা লম্বা শেষ অঞ্চলে এটি নলাকারী। এই অংশটির পৃষ্ঠদেশ সামান্য চ্যাপ্টা, আর এই অঞ্চলটি 3টি উপ অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে ব্র্যাঙ্কিও জেনিটাল রিজন, হ্যাপাটিক রিজন এবং পোস্ট হ্যাপাটিক বা টেল রিজন। ব্র্যাঙ্কিও জেনিটাল রিজন, দেহকাণ্ডের সামনে এই উপাঞ্চলে লম্বালম্বিভাবে সজ্জিত ফুলকা সারি থাকে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে ফুলকা সারির দুপাশে 2 সারি জননাঙ্গ গঠিত হয়। আর প্রতি সারি জননাঙ্গের বাইরের দিক খাঁজ দ্বারা চিহ্নিত থাকে। জননাঙ্গ বিশিষ্ট অংশটি পাতলা এবং প্রসারিত হয়ে জনন পাখনা গঠন করে। তারপরে রয়েছে হ্যাপাটিক অঞ্চল, এটি দেহকাণ্ডের মধ্যাঞ্চল বলতে পারি, অপেক্ষাকৃত একটু খাটো অঞ্চল। এই অংশটি অনেকটা সবুজ রঙের, এর পৃষ্ঠের দিকে অসংখ্য উপবৃদ্ধি সদৃশ যকৃৎ সিকা অবস্থান করে বা হ্যাপাটিক সিকা থাকে। তাহলে যকৃৎ অংশের বৈশিষ্ট্য হলো এখানে হ্যাপাটিক সিকা উপস্থিত। যকৃৎ পশ্চাৎ অঞ্চল বা পোস্ট হ্যাপাটিক রিজন বা টেইল অঞ্চল, এটি দেহকাণ্ডের সর্বাপেক্ষা সরু ও লম্বা অংশ। এটি পৃষ্ঠীয়ভাবে চ্যাপ্টা এবং এর শেষ প্রান্তে রয়েছে পায়ুছিদ্র। এখন আমরা খেয়াল করে দেখি কোন অংশটির নাম কি। এটি হচ্ছে প্রোবোসিস আর এটি হচ্ছে সেই কলার অংশ। তারপরে যে অংশটি রয়েছে এই অংশের ভিতরে রয়েছে এটি হলো 3টি অংশ নিয়ে গঠিত। এটাকে কি বলা হয়? ট্রাঙ্ক বা দেহকাণ্ড। ট্রাঙ্ক বা দেহকাণ্ডের অংশগুলো আমরা একটু ভালো করে দেখে নেই। এইটুকুই, এটাকে বলা হচ্ছে জনন পাখনা। তাহলে দুপাশে 2টি জনন পাখনা আছে, তাহলে জননাঙ্গগুলো কোথায়? এই অংশে হচ্ছে জননাঙ্গ বিরাজ করছে। মাঝখান বরাবর একটি খাঁজ আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় মধ্যপৃষ্ঠীয় খাঁজ। এই খাঁজের 2 পাশে আছে ফুলকাগুলো, এই অংশে আছে ফুলকাগুলো। তাহলে ফুলকা অঞ্চল এটি, আর 2 পাশে রয়েছে জনন অংশ। তারপরের অংশটিকে বলা হয় যকৃৎ অঞ্চল। এই অঞ্চলটি হলো যকৃৎ অঞ্চলে। যকৃৎ অঞ্চলের বাইরে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাপাটিক সিকাগুলো দেখতে পাচ্ছি। আর সর্বশেষ অংশ হচ্ছে এই যে টেইল অঞ্চল। টেইলের একদম লাস্ট ভাগে রয়েছে পায়ু ছিদ্র। তাহলে এক্সটার্নাল মরফোলজি সম্পর্কে আমরা জেনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এটি হচ্ছে প্রোবোসিস আর এখানে থাকে কলার, এটি অঙ্কীয় দিকে থাকে। তারপরের অংশ হচ্ছে কলার, ব্র্যাঙ্কিয়াল রিজন বা ফুলকা অঞ্চল, গিল ছিদ্রগুলো দেখানো হয়েছে। তারপরে জেনিটাল উইংস, এটা একটা উইংস, এই পাশে আরেকটা উইংস পাখনা। মিড ডরসাল রিচ মানে মধ্যরেখা বরাবর মধ্যপৃষ্ঠীয় খাঁজ। তারপরে হ্যাপাটিক সিকা, আর এই টোটালটাই হচ্ছে হ্যাপাটিক অঞ্চল। আর এটা পোস্ট হ্যাপাটিক অঞ্চল এইটুকু। আর এখানে লাস্ট পোর্শনে রয়েছে অ্যানাস বা পায়ুছিদ্র। আশা করছি তোমরা বাহ্যিক অঙ্গসংস্থান সম্পর্কে জেনে নিলে। সকলকে ধন্যবাদ। এরপরের ক্লাসে আমরা অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।